ডিফারেন্সিয়েশন হচ্ছে ওই যে মেরিস্টেমেটিক টিস্যুগুলো আছে, প্যারেনকাইমাটাস যে টিস্যুগুলো আছে, তারা যখন ধীরে ধীরে ডেভেলপ করছে, ম্যাচিওর করছে, টু গিভ রাইজ টু ভেরিয়াস স্ট্রাকচারস। এই যে ফেজগুলো এলো, কেন এলো? এবার আমরা গ্রোথ থেকে ডেভেলপমেন্টে ঢুকছি। ডেভেলপমেন্ট অলওয়েজ আমরা জানি কোয়ালিটেটিভ, অবশ্যই কোয়ালিটেটিভ, কারণ এটা ম্যাচিউরিটি হচ্ছে, তাই না? এই জিনিসগুলো কিন্তু টোটালি এক্সট্রিনজিক ফ্যাক্টরের রেসপন্সে হচ্ছে। কেন? দুজনের সেম স্পিসিস, তো তাহলে দুজনের ইন্ট্রিনজিক ফ্যাক্টর মোরাললেস সেম হবে। কিছু টার্ম নিয়ে আলোচনা করব, এই যে অ্যারিথমেটিক বা জিওমেট্রিক পড়লাম, কিছু টার্ম নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট যে টার্মটা সেটা হচ্ছে এফিসিয়েন্সি ইন্ডেক্স। এফিসিয়েন্সি ইন্ডেক্স এটা আবার কি? না, এটা হচ্ছে যে the ability of a plant to produce new plant parts over time, মানে উইথ রেসপেক্ট টু টাইম, যত সময়ের সাথে সাথে একটা উদ্ভিদের তার বিভিন্ন স্ট্রাকচারস, ফুল, ফল, ডাল, পালা, পাতা, শিকড়, ঠিক আছে, জাইলেম, ফ্লোয়েম ইত্যাদি যে তৈরি করার যে এবিলিটিটা, তাকে এফিসিয়েন্সি ফ্যাক্টর বলবো। এই এফিসিয়েন্সি ফ্যাক্টর যত হাই, রেট অফ গ্রোথ তত হাই। তার কারণ কি? তত তাড়াতাড়ি, তত কম সময় অনেক বেশি স্ট্রাকচারস তৈরি করছে সেই গাছটা। তাহলে এফিসিয়েন্সি ফ্যাক্টর যত বেশি থাকবে বা এফিসিয়েন্সি ইন্ডেক্স যত হাই থাকবে, তত কি হবে? যে আমাদের গ্রোথ রেটও তত হাই হবে। গ্রোথ দু রকমের আমরা মেজার করতে পারি, একটা হচ্ছে অ্যাবসলিউট গ্রোথ রেট, অ্যাবসলিউট গ্রোথ রেট এটা আবার কি? অ্যাবসলিউট গ্রোথ রেট হচ্ছে যে ধরো একটা সিডলিং, একটা সিড আছে, একটা সিড আছে, সেটা একটা এরকম একটা প্লান্ট তৈরি করেছে, ঠিক আছে, একটা ট্রি তৈরি করেছে, এবং তারপরে ট্রিটা মরে গেল। সিড থেকে এই যে ট্রি অবধি টোটাল যে গ্রোথটা হলো, টোটাল একটা সিড থেকে একটা টোটাল ট্রি হলো, টোটাল ওর লাইফ সাইকেলটাতে যে ওভারঅল যে টোটাল গ্রোথটা হলো, সেটাকে আমরা বলতে পারি অ্যাবসলিউট গ্রোথ। এবং সেই অ্যাবসলিউট গ্রোথের যে রেট, মানে যে রেটে সিড থেকে ট্রি হয়েছে ওভার ইটস এন্টায়ার লাইফ টাইম, সেটাকে বলবো অ্যাবসলিউট গ্রোথ রেট। আর এটা হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট বা রিলেটিভ গ্রোথ। এটা কি? এটা ধরো এটা এরকম সিড আছে, সেটা থেকে একটা এইরকম র্যাডিক্যাল বেরোলো আর ওটা প্লিমিউল বেরোলো, ঠিক আছে। তো উইথ রেসপেক্ট টু টাইম এই সিড থেকে র্যাডিক্যাল এবং প্লিমিউল বেরোনোর জন্য যতটা গ্রোথ হলো তাকে বলবো রিলেটিভ গ্রোথ। কারণ রিলেটিভ গ্রোথ মানে কি? ডিফারেন্ট ফেজ অফ লাইফে ইন্ডিভিজুয়াল যে গ্রোথটা হচ্ছে ফেজ ওয়াইজ, তাকে আমরা রিলেটিভ গ্রোথ রেট বলবো। কেন রিলেটিভ বলছি? যে না, সিডে কতটা গ্রোথ হচ্ছিল, জার্মিনেটিং সিডে কতটা গ্রোথ আছে, সিড জার্মিনেটিং সিডের রেসপেক্টে সিডলিং এ কতটা গ্রোথ হচ্ছে, এই যে আমরা একটা গ্রাফিক্যালি একটা এরকম একটা ইনক্রিজ বা একটা ধরো চার্ট পাচ্ছি আমরা, যে এই সিডে কতটা আছে, জার্মিনেটিং সিডে কতটা আছে, এরপরেই ধরো একটা স্যাপলিং, ঠিক আছে, এটা স্যাপলিং, ঠিক আছে, এটা জার্মিনেটিং সিড, এটা একটা ডরমেন্ট সিড। ডরমেন্ট সিড মানে যে জার্মিনেশন হয়নি, ডরমেন্ট থেকে হবে জার্মিনেটিং, জার্মিনেটিং থেকে স্যাপলিং। তো এই যে ফেজটা আছে, হ্যাঁ, ডরমেন্ট সিডের গ্রোথ কতটা হচ্ছে, তার গ্রোথ রেট,
কার সাথে তুলনা করছি? জার্মিনেটিং সিডের গ্রোথ এবং তার গ্রোথ রেটের সাথে। জার্মিনেটিং সিডের গ্রোথ রেটটা আবার আমি তুলনা করছি কার সাথে? না, স্যাপলিং এর গ্রোথের সাথে এবং তার গ্রোথ রেটের সাথে। তাহলে দেখো প্রত্যেকটা ফেজ আমরা তুলনা করছি, কম্পেয়ার করছি উইথ রিলেটিভ টু আনাদার ফেজ। তাই এটাকে আমরা রিলেটিভ গ্রোথ বলবো, যে না ডরমেন্ট থেকে জার্মিনেটিং হতে কতটা গ্রোথ লাগবে এবং কোন রেটে গ্রোথ হচ্ছে, সেটাই হচ্ছে রিলেটিভ গ্রোথ, এবং রেটটা হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট। জার্মিনেটিং সিড থেকে কতটা গ্রোথ হলে স্যাপলিং হবে এবং কোন রেটে গ্রোথটা হতে হবে, তাকেই বলছি আমরা রিলেটিভ গ্রোথ, আর রেটটাকে বলছি রিলেটিভ গ্রোথ রেট। এইভাবে হচ্ছে, ঠিক আছে। আরো কয়েকটা টার্ম আমরা পড়ব, সেটা কি? ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে ওই যে মেরিস্টেমেটিক টিস্যুগুলো আছে, প্যারেনকাইমাটাস যে টিস্যুগুলো আছে, তারা যখন ধীরে ধীরে ডেভেলপ করছে, ম্যাচিওর করছে, টু গিভ রাইজ টু ভেরিয়াস স্ট্রাকচারস, ঠিক আছে, টু গিভ রাইজ টু ভেরিয়াস স্ট্রাকচারস। কেউ ফ্লোয়েম তৈরি করলো, কেউ জাইলেম তৈরি করলো, কেউ আরো কিছু, কেউ কেউ মানে কেউ ধরো ফ্লাওয়ার্স তৈরি করলো, ঠিক আছে, এইরকম যেগুলো স্ট্রাকচার, ফ্লাওয়ারের বিভিন্ন স্ট্রাকচার তৈরি করলো। তো এই যে দেখো ওই সেল মাস গুলো আস্তে আস্তে কি হচ্ছে, ওরা they are getting assigned various kind of jobs and they are doing and working or performing according to the portfolio that has been assigned to them. তো সেইটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। ডিভিশন অফ লেবার, এই যে সেল গুলো তৈরি হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু থেকে, তাদের মধ্যে যে ডিভিশন অফ লেবার হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে কাজে, সেটাকেই বলবো ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। ধরো ডিফারেন্সিয়েশনের জন্য একটা পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি হয়ে গেল, তো সেই পার্মানেন্ট স্ট্রাকচারটাকে আবার মেরিস্টেমেটিক ফেজে বা ডিভাইডিং ফেজে যদি ফেরত পাঠানো হয় টু প্রডিউস আ ডিফারেন্ট কাইন্ড অফ বডি স্ট্রাকচার, তাকে বলবো ডি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, তাকে বলবো ডি ডিফারেন্সিয়েশন। ফর এক্সাম্পল, গাছটার ইনজুরি হয়েছে, তো যেখানে ইনজুরি হবে সেই ইনজুরি সাইটের আশেপাশের সেলগুলো ডি ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে, তারা পার্মানেন্ট থেকে আবার মেরিস্টেমেটিক ফেজে চলে আসবে, হয়ে গিয়ে তারা ডিফারেন্ট প্লান্ট স্ট্রাকচার তৈরি করে সেই ইনজোর্ড সাইটটাকে হিল করবে, এবং হিল করার জন্য ইনিশিয়ালি তারা ওই যে মেরিস্টেমেটিক ফেজে চলে গেল, সেখানে কি তারা র্যাপিড সেল ডিভিশন করে একটা সেল মাস তৈরি করবে, যাকে আমরা ক্যালাস বলতে পারি, ঠিক আছে, ক্যালাস। সেই ক্যালাসটা থেকে আবার পুনরায় ডিফারেন্সিয়েশন হবে, হয়ে কি হবে, ভাস্কুলার বান্ডেল তৈরি হবে, কর্ক তৈরি হবে, পিথ তৈরি হবে, এরকম বিভিন্ন স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে। যেমন ধরো ওই যে মেরিস্টেমেটিক সেলগুলো তৈরি হবে, যারা ধরো সিভ প্লেট এবং সিভ টিউব তৈরি করবে, তারা তো ডেড সেল জাইলেমের মধ্যে, তো তাদের প্রোটোপ্লাজমটা কি হবে, ডিজেনারেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো এটা ডিফারেন্সিয়েশন। এবার ধরো ইনজুরি হলো, তো জাইলেমের কিছু সেল, ঠিক আছে, যারা ডেড সেল তারা তো মরেই গেল, মানে তারা তো মরেই গেছে আর কি, সরি মরেই গেল কেন, মরেই গেছে। জাইলেমের মধ্যে একমাত্র জাইলেম প্যারেনকাইমা ছাড়া বাকিরা, যেমন সিভ টিউব, সিভ প্লেট, হ্যাঁ, জাইলেম ফাইবার, প্রত্যেকেই ডেড। তো ওই যে জাইলেম প্যারেনকাইমা আছে না, ওই জাইলেম প্যারেনকাইমা গুলোর কি হবে, ডি ডিফারেন্সিয়েশন হবে, ডি ডিফারেন্সিয়েশন হয়ে ওরা আবার পুনরায় সিভ টিউব, সিভ প্লেট, জাইলেম কিছু নতুন জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার তৈরি করবে, ডি ডিফারেন্সিয়েশন। এবং এগুলো তৈরি করার আগে যে জাইলেম প্যারেনকাইমার যে সেল মাসটা তৈরি হবে, যেখান থেকে এতগুলো বিভিন্ন স্ট্রাকচার পুনরায় গঠিত হবে, ডি ডিফারেন্সিয়েটেড হবে, মানে ডি ডিফারেন্সিয়েটেড হলো, পুনরায় গঠিত হবে, ঠিক আছে, সেই সেল মাসটাকে ক্যালাস বলছি আমরা।
আর কি রিডিফারেন্সিয়েশন। এটা খুব মজার জিনিস, এটা হচ্ছে একটা পার্মানেন্ট স্ট্রাকচার, ঠিক আছে, এটা পার্মানেন্ট সেল মাস বা একটা পার্মানেন্ট টিস্যু আছে, সে ডিডিফারেন্সিয়েটেড হলো না, মানে সে সে ধরো মানে কি বলবো, সে আবার মেরিস্টেমেটিক ফেজে ফিরে গিয়ে ক্যালাস তৈরি করে আবার একটা সিমিলার টাইপ অফ স্ট্রাকচার তৈরি করলো না, সে পার্মানেন্ট ফেজে থেকেই উইথ মানে উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস কাইন্ড অফ গ্রোথ ফ্যাক্টরস তারা পার্মানেন্ট স্টেটে থেকেই তারা ওয়ান টাইপ অফ টিস্যু থেকে আনাদার ডিফারেন্ট টাইপ অফ টিস্যু তৈরি করছে, একে রিডিফারেন্সিয়েশন আমরা বলতে পারি। ঠিক আছে, এটাও দেখা যায় কোনো গাছে, যখন গাছটার কোনো মেকানিক্যাল স্ট্রেস হয় বা ধরো কোনো এনভায়রনমেন্টাল স্ট্রেস হয়, ড্রাউট কন্ডিশন, ফ্লাড কন্ডিশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে আমরা দেখতে পাই কি একটা পার্মানেন্ট স্ট্রাকচার বিভিন্ন গ্রোথ ফ্যাক্টরের সাহায্যে আর একটা ভিন্ন ধরনের একটা ডিফারেন্ট কাইন্ড অফ পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করছে, তাকে বলবো রিডিফারেন্সিয়েশন। মানে একটা টিস্যু সে আবার মেরিস্টেমেটিক ফেজে না ফিরে গিয়ে পার্মানেন্ট টিস্যু আর এক টাইপের পার্মানেন্ট টিস্যু তৈরি করছে। কেন রিডিফারেন্সিয়েশন এরকম হয়, তার কারণ হচ্ছে যে এটা কি বললাম, এনভায়রনমেন্টাল স্ট্রেসের রেসপন্সে এটা হয়। তো যখন খুব স্ট্রেসফুল কন্ডিশনে প্লান্টটা আছে, তার হাতে বেশি সময় নেই, তার হাতে এই ডিডিফারেন্সিয়েশনের পরে আবার ডিফারেন্সিয়েশন করে আবার স্ট্রাকচার তৈরি করার মতো সময় নেই, সেই সুযোগটা সে নাও পেতে পারে। তো তাই শর্টকাট, একটা পার্মানেন্ট স্ট্রাকচার আছে, গ্রোথ ফ্যাক্টর আনো, নতুন একটা স্ট্রাকচার তৈরি করো। কিরকম গ্রোথ ফ্যাক্টর আনবো না, ওই নতুন স্ট্রাকচারটা তৈরি করার জন্য যে টাইপের গ্রোথ ফ্যাক্টর দরকার সেই টাইপের গ্রোথ ফ্যাক্টর আনবো, হ্যাঁ, এনে সেই নতুন স্ট্রাকচারটা তৈরি করব, এটাই রিডিফারেন্সিয়েশন। এটা কি হবে, স্ট্রেস কন্ডিশনে কুইকলি প্ল্যান্টটা অ্যাডাপ্ট করতে পারবে, ঠিক আছে, কুইক রেসপন্স অ্যান্ড অ্যাডাপ্টেশন টু স্ট্রেস, সেইটার কারণেই রিডিফারেন্সিয়েশন হয়। যেমন পরীক্ষার আগে এমনি সময় আমরা কেউই খুব একটা পড়াশোনায় ইন্টারেস্টেড থাকি না, স্বাভাবিক, কিন্তু যখন পরীক্ষা মাথায় আছে, শিওরের সংক্রান্তি, তখন আমরা কি করি, তখন আমরা ইউটিউব, গুগল, চ্যাট জিপিটি, রেফারেন্স বই, ঠিক আছে, ওয়ান শট কোয়েশ্চেন আনসার্স, এই সমস্ত পড়ি। তখন কি আর নতুন করে যে না আমি এই চ্যাপ্টারটা একদম গোড়া থেকে পড়বো, কনসেপ্ট বিল্ড করব, লাইন বাই লাইন পড়বো, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো, এরকম কি হয় না। এই যে তোমরা এখন আমার সাথে পড়াশোনা করছো, এটা আমরা কনসেপ্ট বিল্ড করছি, ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগে তুমি কি এরকম ভাবে কনসেপ্ট বিল্ড করবে না, তখন তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়বে, তখন তুমি মাইন্ড ম্যাপস বানাবে। এই যে আমি তোমাদের এরকম পয়েন্ট গুলো বলছি, এগুলো তোমাদের মাইন্ড ম্যাপ, এগুলো তোমরা যখন শুনবে আমার এই ভিডিও লেকচারটা, পরে তোমরা যখন বিভিন্ন বই পড়বে, অবশ্যই বই পড়বে, এটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই যে তোমরা ভিডিও দেখো, 100 বার দেখো, তোমাদের জন্যই এই কন্টেন্ট বানানো আমাদের, কিন্তু তার সাথে সাথে ডেফিনেটলি কিছু বই পড়ো, একাধিক বই পড়ো। কারণ কি, দিস ভিডিও will build your concept, this video will help you to understand things। বুকস কি করবে, সে বইগুলোতেও তো সেম জিনিস লেখা আছে, প্রেজেন্টেশন ডিফারেন্ট আছে, কিছু জিনিস কম লেখা আছে, কিছু জিনিস বেশি লেখা আছে। হোয়াট উইল বুকস ডু, বুকস উইল ভ্যালিডেট ইওর নলেজ, তোমার নলেজটাকে কংক্রিট বানাবে, একদম তোমার মধ্যে সেটাকে গেঁথে দেবে, যাতে এক্সামের আগে ওই হাতটাতে না হয় 100টা জিনিস। তো যেটা বলছিলাম, এক্সাম ইজ আ স্ট্রেস, তো স্ট্রেসের আগে আমরা যেরকম এরকম করি, ঠিক আছে, শর্টকাটস দেখি, চার্ট দেখি, ফ্লো চার্ট দেখি, পরীক্ষার আগের দিন মুখস্থ হচ্ছে না, মাথায় ঢুকছে না, চলো একটা ফ্লো চার্ট দেখলাম, ডায়াগ্রাম দেখলাম, এরকম মাইন্ড ম্যাপস বানিয়ে পড়লাম, তখন কিন্তু তুমি কনসেপ্ট বিল্ড করছো না, তখন তুমি ইনফরমেশনটা গ্যাদার করে যে করে হোক কন্ডিশনটাকে ফাইট করতে চাইছো, কন্ডিশনটাকে ওভারকাম করতে চাইছো, রিডিফারেন্সিয়েশন। আর এখন যে করছো দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। আর রিভিশন, ধরো তুমি আজকে এই ভিডিওটা তোমরা দেখলে, দেখে 1 মাস দেখলে না, ভুলে গেলে সব, আবার মনে করলে যে না যাই আর একবার ভিডিওটা দেখি, তখন কি হবে, তোমার ডিফারেন্সিয়েশন হলো, মানে তুমি আবার সেই জিরোতে ফিরে গেলে, সেখান থেকে আবার নতুন করে কনসেপ্ট বিল্ড করে ডিফারেন্সিয়েটেড হলে,
ডিফারেন্সিয়েশন। আর পরীক্ষার আগে কি হচ্ছে, পরীক্ষার আগে আর এসব মাথায় থাকছে না, পরীক্ষার আগে মনে হচ্ছে রিলেটিভ গ্রোথ কি অ্যাবসলিউট গ্রোথ কি, সিড থেকে ট্রি ওটা যে টোটাল অ্যাবসলিউট, আর ডিফারেন্ট ফেজের সাথে তুলনা করে যে গ্রোথ রেটটা আমরা বার করছি রিলেটিভ। এইভাবে যে তুমি এটা পড়ছো, এটা তোমার কনসেপ্ট বিল্ড হচ্ছে না, বাট তুমি ওই এক্সাম সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য তুমি এরকম একটা স্ট্র্যাটেজি নিলে, দ্যাট ইজ রিডিফারেন্সিয়েশন। এইভাবে মনে রাখো, কারণ এগুলো রিলেটেড টার্ম তো গুলিয়ে যেতে পারে, এইভাবে সুন্দর করে মনে রাখো। এই যে ফেজ গুলো এলো, কেন এলো, এবার আমরা গ্রোথ থেকে ডেভেলপমেন্টে ঢুকছি, ডেভেলপমেন্ট অলওয়েজ আমরা জানি কোয়ালিটেটিভ, অবশ্যই কোয়ালিটেটিভ, কারণ এটা ম্যাচিউরিটি হচ্ছে, তাই না, ম্যাচিউরিটি হচ্ছে। তো ডেভেলপমেন্ট এটা কি অবশ্যই কোয়ালিটেটিভ। দু রকম আছে, ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিকটা কি? ইন্ট্রিনসিক ডেভেলপমেন্ট হচ্ছে যে ধরো একটা সেল, সে ধীরে 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 ম্যাচিওর হচ্ছে, তার ওয়ার্ক আউটপুট বাড়ছে, ঠিক আছে, সে মানে তার সে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স করতে পারছে, তার যতটা কাজ করার কথা ততটাই করছে, ইন্ট্রিনসিক। আর এক্সট্রিনসিক ডেভেলপমেন্ট কি? এই ইন্ট্রিনসিক এই চেঞ্জগুলোর ফলে তোমার বা একটা প্লান্টের শরীরে এই যে নতুন নতুন অর্গ্যান তৈরি হচ্ছে, কমপ্লেক্সিটি বাড়ছে অর্গ্যানসগুলোর, টিস্যুগুলোর কমপ্লেক্সিটি বাড়ছে, ঠিক আছে, একটা ফ্লাওয়ার বাড থেকে টোটাল ফ্লাওয়ার তৈরি হলো, ঠিক আছে, তার কালার এলো, পিগমেন্টেশন হলো, শেডিং হলো, নেকটার তৈরি হলো, এগুলো তো তার কোয়ালিটেটিভ এনহ্যান্সমেন্ট হলো প্লান্টটার, এগুলো হচ্ছে এক্সট্রিনসিক, ঠিক আছে। ডেভেলপমেন্টের সাথে একটা এবং ফ্যাক্টরসও যেগুলো আছে ডেভেলপমেন্টের ফ্যাক্টরস, সেগুলোও কিন্তু এই সেম ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক ডেভেলপমেন্টাল ফ্যাক্টরস কি? জিনস, ঠিক আছে, ডিফারেন্ট যে অ্যালিলস গুলো আছে তার আছে, তো অবশ্যই অ্যালিলস মানে অল্টারনেট ফর্মস অফ আ জিন বা অল্টারনেটিভ ফর্মস অফ আ জিন, যাই বলো না কেন, একই জিনের ভিন্ন রূপকে আমরা অ্যালিল বলতে পারি, অল্টারনেট ফর্মস অফ আ জিনকে অ্যালিল। তো আলটিমেটলি জিনস, ঠিক আছে, এবং জিনস কি রেগুলেট করে বাবা? মেটাবলিজম, এগুলো হচ্ছে সব ইন্ট্রিনসিক ফ্যাক্টরস। এক্সট্রিনসিক ফ্যাক্টর কি হইছে? নিউট্রিয়েন্টস, ঠিক আছে, অক্সিজেন এন্ড সো অন। ডেভেলপমেন্টের সাথে আর একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, দ্যাট ইজ প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি আমরা সুন্দর করে বুঝবো এই জিনিসটা। ধরো দুটো গাছ আছে সেম স্পিসিজের, সব দুজনেরই গ্রোথ রেট প্রায় সমান, এবং দুজনকেই তুমি জল দিচ্ছ, আলো দিচ্ছ, সব দিচ্ছ, কিন্তু ডিফারেন্ট কোয়ান্টিটিতে দিচ্ছ, লাইটের ডিফারেন্ট ইন্টেন্সিটিতে দিচ্ছ, ডিফারেন্ট নিউট্রিয়েন্ট দিচ্ছ, হয়তো সেম কোয়ান্টিটিতেই নিউট্রিয়েন্ট দিচ্ছ বাট ডিফারেন্ট নিউট্রিয়েন্ট দিচ্ছ। অক্সিজেনের লেভেল ধরো একজনকে কম একজনকে বেশি, সয়েল টাইপ ধরো দুজনের একটু আলাদা করে দিলে, খুব আলাদা করলে বাঁচবে না, স্লাইট সয়েলের কিছু, মানে ধরো সয়েলের মধ্যে তুমি একজনের টবে করছো, ধরো একজনের টবের মধ্যে তুমি একটু স্যান্ড দিয়ে দিলে একটু বেশি, আর একজনের
এতে একটু ধরো হিউমাস বেশি দিয়ে দিলে, হ্যাঁ, এরকম করলে, এইরকম করার ফলে দেখবে মানে ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রেস দিলে দুজনকে, এবং ডিফারেন্ট টাইপ অফ তুমি তাদের এড দিলে, তো ডিফারেন্ট কাইন্ড অফ এক্সটার্নাল স্ট্রেস অ্যান্ড এক্সটার্নাল এডের জন্য দেখবে দুটো গাছ একই সাথে বড় হওয়া সত্ত্বেও, একই স্পিসিসের হওয়া সত্ত্বেও দেখবে তাদের ডাল, পালা, পাতা, ফুল, ফল আলাদা আলাদা শেপ, সাইজ, স্ট্রাকচার নিচ্ছে, এবং তারা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার তৈরি করছে। একটা গাছে হয়তো এই পার্টিকুলার স্ট্রাকচারটা আছে, আর একটা গাছে হয়তো নেই, আর একটা গাছের ফলটা হয়তো এরকম একটা শেপ, আর একটা গাছের ফলটা এরকম শেপ, একটা গাছের ফুলটা হয়তো মানে পেটালস গুলো একটু বেশি খোলা, একটা গাছে একটু ক্লোজ, কারোর হয়তো পিগমেন্টেশনের স্লাইট তফাৎ এসে গেল, ঠিক আছে। এই যে জিনিসগুলো হলো, এই জিনিসগুলো কিন্তু টোটালি এক্সট্রিনজিক ফ্যাক্টরের রেসপন্সে হচ্ছে। কেন? দুজনের সেম স্পিসিস, তো তাহলে দুজনের ইন্ট্রিনজিক ফ্যাক্টর মোরাললেস সেম হবে। চলো তুমি তাও আর্গুই করতে পারো যে স্যার এরা তো সেক্সুয়ালি রিপ্রোডিউস করেছে, তো এদের মধ্যে ভ্যারিয়েশনস আছে, তো এরা ডিফারেন্ট ভ্যারিয়েন্ট সেম স্পিসিসের মধ্যে, মেনে নিলাম, তোমার কথা আমি মেনে নিলাম। চলো আমি যদি বলি এরা দুজন দুজনের ক্লোন, চলো তাই নাও, দুটো গাছ এমন নাও তারা একে অপরের ক্লোন, ঠিক আছে, ভেজিটেটিভ প্রপাগেশনে হয়েছে, তাহলে ক্লোন হলো, জেনেটিক্যালি আইডেন্টিক্যাল দুজনে। তাহলেও তুমি যদি এদের ডিফারেন্ট এনভায়রনমেন্টাল স্ট্রেস দাও, ডিফারেন্ট এক্সটার্নাল বা এক্সট্রিনসিক ফ্যাক্টরস দাও, যেগুলোতে ওরা এই স্ট্রেসটা কোপ আপ করতে পারবে বা অ্যাডাপ্ট করতে পারবে, দেখবে ওরা ডিফারেন্ট ফিজিক্যাল স্ট্রাকচারস তৈরি করছে। একজনের হয়তো একটা পার্টিকুলার স্ট্রাকচার এলো, একজনের এলো না, বা দুজনের যদি আসেও ডিফারেন্ট টাইমে আসবে, দেখবে ফুল, ফল, পাতা, ব্রাঞ্চ আলাদা আলাদা রকম হবে, দেখতে ভিজিবলি আলাদা হয়ে যাবে দুটো প্ল্যান্ট, বিকজ তারা in response to various extrinsic factors and different kind of stress, they have produced different physiological structures, they have produced different physical oddities, they have produced different physical features that are dissimilar to each other, despite of them being clones, despite of them having similar intrinsic factors. এই জিনিসটাকে আমরা বলবো প্লাস্টিসিটি, এই জিনিসটাকেই আমরা বলবো প্লাস্টিসিটি। ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনে একটা প্লান্ট সে ডিফারেন্ট কাইন্ড অফ ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি করে, একেই আমরা প্লাস্টিসিটি বলছি। সো আই হোপ এটা ক্লিয়ার। এছাড়াও আর এক রকমের ফ্যাক্টর আছে এক্সট্রিনজিক ফ্যাক্টরের মধ্যে, ঠিক আছে, যারা কিনা আবার ইন্ট্রিনজিক ফ্যাক্টর থেকে অ্যারাইজ করেছে। মানে এমন কিছু ডেভেলপমেন্টাল ফ্যাক্টরস আছে যাদের অরিজিনটা ইন্ট্রিনজিক ফ্যাক্টরস থেকে, বাট আলটিমেটলি তারা মানে বোথ ইন্ট্রিনজিক অ্যান্ড এক্সট্রিনজিক, বুঝতে পারছো না? ফাইটো হরমোনস, প্লান্ট হরমোনস, দের আমরা ফাইটো হরমোনস বলি। কেন এই কথাটা বললাম? দেখো হরমোনস আলটিমেটলি কি? অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড কোত্থেকে আসছে? এমআরএনএ থেকে, এমআরএনএ কোত্থেকে আসছে? ডিএনএ থেকে। ডিএনএ এর ভেতর কি আছে? জিনস আছে যারা এনকোড করছে পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডটাকে, এবং পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড এবং তার সাথে আরো কিছু পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে প্রোটিন তৈরি করছে, এবং সেই প্রোটিনটা মডিফিকেশন হচ্ছে, সেই মডিফিকেশনের মাধ্যমে হরমোন তৈরি করছে। তো ইন্ট্রিনজিক ফ্যাক্টরে অরিজিন, এবং ন্যাচারাল যে ফাইটো হরমোনস গুলো আছে তারা সবাই ইন্ট্রিনজিক ফ্যাক্টর। কিন্তু আমরা ন্যাচারাল ফাইটো হরমোনের স্ট্রাকচার মিমিক করে ল্যাবে কিছু সিনথেটিক হরমোনস বানাতে পারি, তারা এক্সট্রিনজিক ফ্যাক্টর। তো ফাইটো হরমোনস কিন্তু এই দুটো ক্যাটাগরিতেই পড়ে।